একটা দলকে বিনষ্ট করে দেওয়া, এমনকি এমনও বলা হয়েছিল যে 10 বছর পরে বিএনপি জামাত এই দুইটি দল থাকবেই না, নামই থাকবে না, এবং তারেক রহমানের সুনিপুণ নেতৃত্বে আমাদের এই দলকে সংঘবদ্ধ রেখে কিন্তু এটাকে করা সম্ভব হয়েছে। এই 15 বছরে যেভাবে নষ্ট করেছে সেগুলিকে রিপেয়ার করার জন্য তিনিও একটি পলিসি গ্রহণ করেছেন যে আমাদের এত জনশক্তি, জনবহুল দেশ, এই জনশক্তিকে কাজে লাগলেই কিন্তু আপনি অনেক দূর এগোতে পারেন। যে কোনো দলের মতের হোক না কেন তার আইনের আওতায় আসতে হবে, আইনের শাসন প্রতিষ্ঠার জন্য তিনি বদ্ধপরিকর। পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে অপোজিশন যদি স্ট্রং না থাকে তাহলে কিন্তু সরকার ইচ্ছা করলে ওই আস্তে আস্তে ফেসিবাদের দিকে চলে যায় আর কি। নির্বাচন হবে, সবাই পার্টিসিপেট করবে, জনগণ ডিসাইড করবে কাকে বাদ দিবে, কাকে রাখবে। জনগণ দেশের মালিক। স্বাগত জানাচ্ছি বলা না বলা অনুষ্ঠানে। আমাদের অনুষ্ঠানে আজকের অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কমিটির অর্থ বিষয়ক সম্পাদক জনাব এম রশিদুজ্জামান মিল্লাত। জনাব মিল্লাত, আপনাকে স্বাগত জানাই অনুষ্ঠান। অনেক ধন্যবাদ। রশিদুজ্জামান মিল্লাত প্রথম যখন তিনি সাংসদ হলেন, মানুষের প্রত্যাশা ছিল দীর্ঘদিনের যে সেখানে একটি দেওয়ানগঞ্জ থেকে সানন্দবাড়ির একটা বিশাল দূরত্ব, মানুষ যেতে পারতো না। রাতে কেউ ঢাকা থেকে গেলে তাকে দেওয়ানগঞ্জে থাকতে হতো, তারা সানন্দবাড়ি ফিরতে পারতো না। সেই মিল্লাত সাহেব যখন প্রথম তিনি নির্বাচিত হলেন, যে কাজটি করলেন, একটা অসম্ভবকে সম্ভব করলেন। সেখানে দীর্ঘ এক সেতু তিনি স্থাপন করলেন। শুধু সেতুই নয়, স্কুল, মসজিদ, মাদ্রাসা, মানে কি এমন নাই যে তাক লাগিয়ে দিলেন দেওয়ানগঞ্জবাসীকে। একই সাথে বকশীগঞ্জের উন্নয়নেও তিনি মনোযোগী হলেন। পট পরিবর্তন যখন হলো, তারপরে রাজনৈতিক প্রতিহিংসায় তিনি একের পর এক মামলায় অভিযুক্ত হলেন এবং কারাবরণ করলেন। কিন্তু কারাবরণের পরও এলাকাবাসীর কাছে তিনি একজন জনদরদী, হিতৈষী মানুষ হিসেবেই থাকলেন। যখন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের খুবই খারাপ সময়, গত 15 বছর ফ্যাসিস্ট আন্দোলনে যখন এম রশিদুজ্জামান মিল্লাত দলের যখন খুবই দুরবস্থা, যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার নেতৃত্বে তিনি দলের কোষাধ্যক্ষ, অর্থ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছেন। একই সঙ্গে তিনি আমরা বিএনপি পরিবারে সারা দেশে কার্যক্রম করছেন তারেক জিয়ার নেতৃত্বে, তার নির্দেশনায়। রশিদুজ্জামান মিল্লাত 2001-এর পরে আপনারা ক্ষমতায় ছিলেন যেই 5 বছর, তারপরে দীর্ঘদিন ক্ষমতার বাইরে ছিলেন। সামনে নির্বাচন, একটা প্রথম প্রশ্ন করি, বিএনপি 15 বছর কিভাবে টিকে থাকলো? আপনি জানেন যে বিএনপি একটি জনগণের দল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে গড়া দলটি প্রত্যেকটি নেতা কর্মী, বিশেষ করে 1/11-এর পরে 2008-এ নির্বাচনটা হলো, সেই নির্বাচনেও কিন্তু আমি অংশ নিতে পারিনি, আমি জেলে ছিলাম। এরপর থেকে 2014 পর্যন্ত মোটামুটিভাবে ভালো চলেছিল, যে ব্যালেন্সিং অবস্থায়। যদিও নির্বাচনে আমরা জানি যে ওই নির্বাচনটাও কারচুপি হয়েছিল, এবং 2014-তে মানুষ চিন্তা করলো যে মানে একটা জোয়ার বিএনপির জন্য, যে যদি 2014 ইলেকশন হয়, আবার যদি তত্ত্বাবধায়ক সরকারের আন্ডার ইলেকশন হয়, তাহলে বিএনপি ক্ষমতায় আসবে। তখন পর্যন্ত মোটামুটি ঠিক ছিল। কিন্তু যখন বিনা ভোটে বিগত 25 সরকার আওয়ামী লীগ তারা 156টা আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় ঘোষণা করে, তারপরে ভোটই হলো না, কোথাও কেউ ভোট দিল না, তারা সংসদ গঠন করলো, তখন থেকে কিন্তু ফ্যাসিস্টের রূপটা বেশি ভয়ঙ্কর রূপ নিল, প্রকাশ পেল। এবং তারপর থেকে আমাদের উপরে মানে নানান রকমের অত্যাচার, গুম, হত্যা, খুন, আমাদের নামে বিভিন্ন মামলা, এগুলি করে কিন্তু তারা চালাচ্ছিল যে যাতে করে দেশে একটা একদলীয় শাসন কায়েম হয়। এবং সেটাকে প্রোটেক্ট করার জন্য আপনারা জানেন যে 1/11-এর সময় আমাদের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তখন আমাদের 1/11-এর সময় তাকে যে গ্রেপ্তার করে, যে নির্যাতন করে এমন অবস্থা করেছিল যে তার স্ক্র্যাচ নিয়ে হাঁটতে হতো আর কি। তাকে পাঠিয়ে দেওয়া হয়েছিল নির্বাসনে লন্ডনে। তিনি থেকে এই 14 সনের পরে থেকে স্পেশালি তিনি আরম্ভ করেছেন তো 11 থেকেই, আগেও তিনি নেতৃত্ব দিতেন। আমাদের 2001 থেকে 6 পর্যন্ত যখন আমরা সংসদ সদস্য ছিলাম, তখনও তিনি নির্দেশনা দিতেন এবং প্রত্যন্ত অঞ্চলে কি হচ্ছে না হচ্ছে সকল খবর রাখতেন। এই 15 সাল থেকে পুরা বাংলাদেশের জাতীয়তাবাদী বিশ্বাস করে যারা, এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ যারা বিশ্বাস করে, বেগম খালেদা জিয়ার আপোষহীন যে নেতৃত্ব অন্যায়ের বিরুদ্ধে, সেগুলিকে ধারণ করে তিনি কিন্তু ওই লন্ডন থেকে, সুদূর থেকেই আমাদেরকে
নির্দেশনা দিতেন এবং সংঘবদ্ধ থাকার জন্য তিনি আমাদেরকে এভাবে ঐক্যবদ্ধ রাখার চেষ্টা করতেন। এবং এটাতে আমি মনে করি আমাদের আবার ব্যাকে যেতে হয় একটু। 2001-3 থেকে আমরা শুরু করেছিলাম ইউনিয়ন প্রতিনিধি সভা। প্রত্যেকটি জায়গায় তারেক রহমানের নেতৃত্বেই হয়েছিল, আমিও একজন কোঅর্ডিনেটর ছিলাম, ওই টিমে ছিলাম। প্রত্যেকটি জেলায় জেলায় আমরা প্রত্যেক ইউনিয়ন থেকে সুপার 5 জন করে নেতা এনে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া, জনগণের জন্য কিভাবে কাজ করতে হবে, জনগণের কি কি প্রয়োজন, কিভাবে ঐক্যবদ্ধভাবে থাকতে পারলে এই জাতীয়তাবাদ শক্তিকে কেউ পরাজিত করতে পারবে না, বাংলাদেশ রক্ষা হবে, বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা পাবে, এই সমস্ত জিনিস নিয়ে তিনি কাজ করতেন। দল গঠন থেকে পুনর্গঠন থেকে আরম্ভ করে কখন কি করলে, কোন আন্দোলন করলে, ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে কি করলে পরে আমাদের এই বাংলাদেশটা বাঁচবে, সে নিয়ে তিনি কিন্তু প্রতিনিয়ত আমাদেরকে নির্দেশনা দিতেন। এবং এই নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করে আজকে এই পর্যন্ত আসা। এবং 5ই আগস্টের পরে যা হলো গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থান তো আপনারা জানেন যে আমাদের দাবির প্রেক্ষিতেই সারা বাংলাদেশে 17 বছর যে আন্দোলন হয়েছে এবং মানুষের আমাদের দাবি শেষ পর্যন্ত 24-এর আন্দোলনের আগে একটি দাবি ছিল খুব প্রখর, সবাই মিলে আমরা চেয়েছিলাম যে তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল এবং শেখ হাসিনার পদত্যাগ। এবং এটা নিয়ে আমরা কিন্তু রোড মার্চ করেছি এবং এই বিভাগীয় শহরে সমাবেশ করেছি, করে এই যে ঐক্যবদ্ধতার একটা সৃষ্টি হয়েছে এবং আমাদের দলের মধ্যে যে বিভাজন হয়নি, এটা কিন্তু একমাত্র ক্রেডিট দিতে হয় জনাব তারেক রহমানকে। এবং তিনি এইভাবে আমাদের ঐক্যবদ্ধ রেখেছিলেন বলেই আপনার 5ই আগস্টে যে গণ অভ্যুত্থানটা হলো, প্রত্যেক জায়গা থেকে মানুষগুলির যে মানে পার্টিসিপেশন, সেগুলি কিন্তু এই 17 বছরের এই গুম, খুন, হত্যা এবং আমাদের প্রতি যে অবিচার, অন্যায়, একটা দলকে বিনষ্ট করে দেওয়া, এমনকি বলা হয়েছিল যে 10 বছর পরে বিএনপি জামাত এই দুইটি দল থাকবেই না, নামই থাকবে না, এই ঘোষণাও দিয়েছিল তারা। এই যে অত্যাচার 71-এও কিন্তু এই পাকিস্তান থেকে বাংলাদেশ রক্ষা করার জন্য মানুষ যেভাবে ঐক্যবদ্ধ হয়েছিল, এইবার দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের সুনিপুণ নেতৃত্বে আমাদের এই দলকে সংঘবদ্ধ রেখে কিন্তু এটাকে করা সম্ভব হয়েছে। যে 2001-এ ক্ষমতায় আসার পর থেকে তারেক জিয়া যে তরুণ নেতৃত্বের প্রতি এবং আপামর সকলের প্রতি, তার তরুণ নেতৃত্বের প্রতি তার একটা আলাদা দৃষ্টি ছিল এবং দলকে গোছাচ্ছিলেন। আপনি সেই সূত্রে তারেক জিয়াকে অনেক ভালোভাবে দেখেছেন সেই সময়টা। ঠিক তারপর থেকে এই 15, 16, 17 বছর এবং তার যে নির্বাসিত জীবনের পর, ঠিক আজকে যদি আপনাকে স্পেসিফিক জিজ্ঞেস করি, তার মধ্যে কি পরিবর্তন আপনি দেখেন? তিনি হলেন একটা খুবই শান্ত প্রকৃতির একটা মানুষ এবং মিতব্যয়ী, আর শৃঙ্খলাবোধটা তার মধ্যে তখন থেকে কাজ করতো। ওই পরিবর্তনটা হলো তখন একটু ইয়াং ছিলেন, তখন তো পুরোপুরি নেতৃত্বও তার উপরে ছিল না। এরপরে এসে যখন দলের দায়িত্ব পেলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে, তারপরে থেকে স্ট্যান্ডিং কমিটি বলেন, রুট পর্যায় পর্যন্ত যে নেতারা আছে তাদের সঙ্গে যে আলোচনাগুলি করে তিনি যে পরিপক্কতা লাভ করেছেন টোটাল পলিটিক্সটা সম্বন্ধে, বাংলাদেশের পলিটিক্সটা সম্বন্ধে, বাংলাদেশকে রক্ষা করার জন্য কি কি পদক্ষেপগুলি নেওয়া দরকার, এই সমস্ত বিষয়গুলো নিয়ে উনি অনেক রিসার্চ করেছেন, অনেক অভিজ্ঞতা অর্জন করেছেন সবার সঙ্গে কথা বলে। তারপরে দেশটাকে গড়তে হলে কি কি করা প্রয়োজন, দেশ গড়ার জন্য আমাদের প্রত্যেকটি সেক্টর তো ভঙ্গুর হয়ে গেছে, এগুলো নিয়ে উনি কাজ করেছেন ওখানে বসে বসে। প্রত্যেকটি অঞ্চলের খবর তিনি রাখতেন এবং মানবিকভাবে তিনি অত্যন্ত সেন্সিটিভ এবং মানবিক একটা সংগঠনও করলেন তিনি, যে আমরা বিএনপি পরিবার। সেই সংগঠনের মাধ্যমে সকল মানুষের, যেখানে উনি খবর পেয়েছেন যে এই মানুষটি অসহায় অবস্থায় আছে, এই সামর্থ্য অনুযায়ী তাকে সাহায্য করার জন্য তিনি আমাদেরকে নির্দেশ দিতেন। আমরা বিএনপি পরিবার নামক যে সেলটি আছে, প্ল্যাটফর্মটা আছে, তাকে নির্দেশ দিতেন। তো তখন আমরা সেখানে গিয়ে তাদেরকে হেল্প করতাম। এখনো চলছে এটা, চলমান। এবং এখনকার পরিবর্তনটা, তখন তো আলাপ করতেন যে দেশ কিভাবে চলে, কিভাবে অর্গানাইজেশন করা যায়, কিভাবে আমাদের প্রত্যেকটি জেলার নেতৃত্ব ঠিক করা যায়,
তারপরে দলটাকে কিভাবে গোছানো যায়, জাতীয়তাবাদ শক্তিকে কিভাবে ধারণ করা যায়, এইগুলো নিয়ে চিন্তা করতেন। তার থেকে এখনকার ফারাকটা হলো দেশটা গঠন কিভাবে করা যায় সেই চিন্তার মধ্যে তিনি চলে গেছেন। এবং এত মানে সাবলীলভাবে তিনি এগুলি মানে চিন্তা করে কথা বলেন, সাবলীল হয়েছেন এত যে তিনি চিন্তায় আছেন যে কিভাবে দেশটা করবেন, কিভাবে আমার দেশের কৃষকরা ন্যায্য মূল্যে সার পাবে, কৃষকরা কৃষি খাতে কিভাবে উন্নয়ন করতে পারবে, এবং এই যে আমাদের মধ্যবিত্ত পরিবারগুলি আছে, গরিব মানুষগুলি আছে, তাদেরকে কিভাবে সচ্ছল করা যায়। এবং একটা পরিবারের সাধারণত মহিলারা আমাদের দেশে প্রাধান্য খুব কম পায়, সেই জন্য এই চিন্তা করে মহিলাদের জন্য তিনি ফ্যামিলি কার্ড নামে একটা কার্ড তিনি অনেক রিসার্চ করে এগুলি বের করেছেন। এই ফ্যামিলি কার্ড দিয়ে যাতে করে তিনি 2,000, 2,500, 5,000 টাকা যেখানে যতটুকু সম্ভব সরকার দ্বারা দেওয়া তাদেরকে একটা ওই কার্ডের মাধ্যমে তাদেরকে দেওয়া যায় যে সচ্ছল থাকার জন্য পরিবারটা। এবং তারা যারা এই কার্ড দিয়ে ন্যায্য মূল্যে জিনিস কিনতে পারে, বিনামূল্যে কিছু পায়, এটা অনেকগুলি ক্রাইটেরিয়া থাকবে। তারপরে স্বাস্থ্যসেবা দূরগোড়া পৌঁছে দেওয়ার জন্য প্রত্যেকটা গরিব মানুষ, গরিব এলাকার মানুষ, রাস্তাঘাট নাই, এই ধরেন আমার দেওয়ানগঞ্জেই ধরেন, আমার বক্সিগঞ্জেই ধরেন, এখান থেকে একটা লোক হঠাৎ করে হার্ট অ্যাটাক করলো, তাকে নিয়ে তো আপনার ময়মনসিংহ আস্তে আস্তে সে মৃত্যুবরণ করে। তো সেটা যাতে সেখানেই অন্তপক্ষে ওই রকমভাবে একটা ব্যবস্থা করা হয় যে তাৎক্ষণিক ট্রিটমেন্টটা ওই এলাকায় হয়। এবং তার আগে তিনি চিন্তা করছেন যে হার্ট অ্যাটাকটা যাতে না হয় সচেতন করার জন্য একটা প্রোগ্রাম হাতে নিয়েছেন যে একটা ডক্টর বা কিছু একটা টিম স্বাস্থ্যসেবার জন্য কাজ করবে, যাতে মানুষ কিভাবে চললে তার কোন কোন রোগ থেকে সে রেহাই পেতে পারে এবং তার রিমেডিটা কি, প্রিভেনশনটা কিভাবে করবে, মেজার্সটা কিভাবে নিতে হবে, এইগুলিও চিন্তা করছেন তিনি। তার মানে চুলচেরা বিশ্লেষণ করে আপনার তিনি চলছেন। তিনি এত পড়াশোনা করছেন এই সমস্ত বিষয় নিয়ে, এটা আপনি এটা অভাবনীয়, এটা আমি চিন্তা করতে পারবো না আর কি, আপনিও চিন্তা করতে পারবেন না। আগের তারেক রহমান আর এখন ভারপ্রাপ্ত একটা জিনিস আমরা অনেক সময় শুনি যে তারেক রহমান সাহেবের যে এখনকার যে পরিবর্তন, আপনি আগে দল নিয়ে ভাবতো, এখন দলের বাইরে দেশকে নিয়ে ভাবছেন, দেশের উন্নয়ন কীভাবে যদি ক্ষমতা আসতে পারে। একটা বলা হয় যে এর পিছনে বাবাকে যেভাবে দেখেছে, বাবার আদর্শ, মার আদর্শ, মার আপসীন মনোভাব, এবং এখন সবচেয়ে হচ্ছে তার স্ত্রী এবং তার মেয়েও তাকে অনেক এ বিষয়ে তাকে প্রভাবিত করতে পারে ভালো কাজের জন্য, ভালো কাজে উদ্যোগ নেওয়ার জন্য, এবং তারাও এখন এই দল এবং নিঃসন্দেহে মানে তিনি অত্যন্ত আমি বলবো লাকি যে তার সহধর্মিণী অত্যন্ত মেধাবী একজন ডক্টর জুবাইদুর রহমান, তিনি সবসময় তাকে সাপোর্ট দিয়ে গেছেন। দেখেন তিনিও কিন্তু 17 বছর নির্বাসিত, এবং ওনার যে মেয়ে জায়মা রহমান, আমাদের ছোট দেখেছি তখন, আমার মেয়েও একই স্কুলে পড়তো তখন, ওদের যে তারপরে তো চলে যেতে হলো, এই ওখানে গিয়ে তারপরে পড়াশোনা করা এবং বারেট ল করা, এবং তার বাবার, দাদার, মার, নানির, দাদির এগুলি যে ক্যারেক্টার, সেগুলি নিয়ে সে রিসার্চ করে করে এখন সেও কিন্তু বাংলাদেশের রাজনীতিতে ইচ্ছা করলে ভালো করতে পারবে আমার বিশ্বাস। কারণ সে এগুলো নিয়ে সক্রিয় হবেন কিনা আমি জানি না, আমার বিশ্বাসে সে এগুলো নিয়েও চিন্তা ভাবনা করে আর কি। কারণ বাবার যে এই অবস্থাটা দেখেছে, দাদির যে অবস্থাটা দেখলো, তারপরে তার দাদাকে দেখেনি সে তার আদর্শ সম্বন্ধে জেনেছে, এবং এখন ইয়াং যারা বাইরে থেকে পড়াশোনা করে আসছে তারা দেশের জন্য কি অবদান রাখতে পারে এগুলো নিয়ে নাকি এখন ভাবছেন সে। মানে এগুলি মানে এই জিয়া পরিবারটা সম্বন্ধে আলোচনা করতে গেলে আমার মনে হয় কয়েক ঘন্টা ধরে আলোচনা করা লেগে যাবে। আপনার কাছে একটা বিষয় একটু জানতে চাই, মানুষের কিন্তু প্রত্যাশা এখন অনেক অনেক বেশি, বিশেষ করে 15 বছরের শাসনের পরে 5 আগস্টে যে গণ অভ্যুত্থান হলো, তারপরে মানুষ যে প্রত্যাশা করেছিল সেই প্রত্যাশার সাথে আসলে প্রাপ্তির অনেক মানে অনেক ফারাক হয়েছে। তারপরে মানুষ এখন মনে করছে দ্রুত একটি নির্বাচন হওয়া উচিত, এবং নির্বাচিত সরকার আসলেই এদেশে সামাজিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এগুলোর অনেক কিছুই মানে মানুষের জন্য খুব সহনশীল হবে, মানুষ মানে একটা সুখী সমৃদ্ধি জীবনযাপন করবে। মানুষের প্রত্যাশা, ব্যবসায়ীদের প্রত্যাশা, গণমাধ্যমের প্রত্যাশা, সকলের প্রত্যাশা।
যে প্রত্যাশা এই 18-20 কোটি মানুষের, দৈনিক প্রথম আলো একটা জরিপ করেছে, সেই স্যাম্পল সাইজ ছোট হলেও বলা হয়েছে, সেখানে দেখা যাচ্ছে যে বৃহৎ একটি অংশ মনে করে তারা এবার বিএনপি ক্ষমতায় আসা উচিত এবং তারেক রহমান প্রধানমন্ত্রীর দায়িত্ব নিতে পারেন বা নেবেন। তা আমি একটু জিজ্ঞেস করি, বিএনপি ক্ষমতায় আসলে আসলে প্রথম এত চ্যালেঞ্জ, এত কিছুর মধ্যে প্রথম কোন কাজগুলো করবে, এই জনসন্তুষ্টি কিভাবে আনবে? পরিকল্পনাগুলি এইভাবে হচ্ছে যে আমাদের এই যে সমস্ত রাষ্ট্রের সবগুলি এলিমেন্ট তো ভঙ্গুর, এখন সবগুলি জায়গায় নষ্ট করে দিয়েছে এবং একটা জায়গা পাবেন না আপনি যে একটা স্বস্তির ভাবে চলছে। ইন্ডাস্ট্রি বলেন, এই ইন্ডাস্ট্রিগুলি যেমন দেখেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সময় আমাদের বিয়েগুলি হয়েছিল, গার্মেন্টসের কারখানাগুলি শুরু হয়েছিল। এখন গার্মেন্টস দিয়ে কিন্তু আমরা চলছি, আর বাইরের যে রেমিটেন্স যোদ্ধারা যে রিমিটেন্স পাঠায় এটা দিয়ে কিন্তু দেশটা চলে। এটা নিয়ে তার যে পরিকল্পনা, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, তারপরে গ্রাম ভিত্তিক কৃষিভিত্তিক যে কর্মকাণ্ডগুলি, তারপরে আপনার বিভিন্ন এডুকেশন দিয়ে, টেকনিক্যাল এডুকেশন দিয়ে মানুষদেরকে দক্ষ করে শ্রমিক হিসেবে শুধু না পাঠিয়ে দক্ষ শ্রমিক হিসেবে পাঠানোর জন্য তিনি এগুলির পরিকল্পনা করছেন। টেকনিক্যাল এডুকেশন দিতে চান তিনি, মোটর মেকানিক্স থেকে আরম্ভ করে আপনার ইলেকট্রিশিয়ান এবং স্বাস্থ্য ক্ষেত্রে যদি আপনার দক্ষ লোক পাঠাতে হয় তাহলে নার্সিং ইনস্টিটিউট করে, এই যে বিভিন্ন জায়গায় বিভিন্ন স্তরে যে আমাদের রিপেয়ার করা দরকার, এগুলি করে করে তিনি একটা পরিকল্পনা গ্রহণ করেছেন। সেটা তো করেছে, কিন্তু প্রায়োরিটি লেভেলে কি থাকবে? এখন প্রায়োরিটি লেভেলে ধরেন দেশটাকে স্থিরতা আনতে গেলে আপনার অর্থনৈতিক অবস্থা আপনার ঠিক করতে হবে। অর্থনৈতিক অবস্থা ঠিক করতে গেলেই প্রথমে আপনার আইন শৃঙ্খলার অবস্থান ঠিক করতে হবে। ব্যবসা বাণিজ্যগুলো ভঙ্গুর হয়ে গেছে, সবার অবস্থা খুব খারাপ, সেগুলিকে ঠিক করতে গেলে এন্টারপ্রেনার গড়তে হবে। কিভাবে গড়বেন, এবং এই পলিসিগুলি কিন্তু সে তৈরি করছেন এবং তৈরি করে রেখেছেন যে দেশ গড়ার যদি চান্স পান তাহলে এই পরিকল্পনা ভিত্তিক পলিসি ভিত্তিক যে মন্ত্রণালয়গুলি চলবে, যে যে মন্ত্রণালয় কোন কোন পলিসি নিলে পরে মন্ত্রণালয়গুলি ভালো চলবে, শুধুমাত্র নামে মাত্র মন্ত্রণালয় এরকম যাতে না চলে, যে যে মন্ত্রণালয়ে যে যে কাজ ভাগ করে দিয়ে দিয়ে তিনি করবেন। এবং সেই ক্ষেত্রে আমরা দেশ গড়ার পরিকল্পনা নামে একটি সেমিনারও হলো আমাদের, সেই সেমিনারে খুব বিশদভাবে তিনি বর্ণনা করেছেন স্বাস্থ্য খাত কিভাবে চলবে, আমাদের কৃষি খাত কিভাবে চলবে, কি করলে পরে আমাদের দেশটাকে স্বাবলম্বী হবে। সেই জন্য তিনি বারবার বলেন যে আমরা কিন্তু স্বাবলম্বী হতে চাই। যেমন স্বনির্ভর বাংলাদেশের কথা বলেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তিনি স্বাবলম্বী বাংলাদেশ গড়ার জন্য প্রত্যেকটি পরিকল্পনা করে রেখেছেন। পুলিশের যে মনোবলটা ভেঙে গেছে, গত 15 বছরে যেভাবে এই প্রতিষ্ঠানটা গড়ে উঠেছিল, 15 বছরে যেভাবে ব্যবহৃত হয়েছে, এখন যদি আপনারা ক্ষমতায় আসেন, আর 1.5 মাসের সময় হয়তো নেই, এই নির্বাচনের পরেই যখন আপনারা যদি নির্বাচিত হন, জনগণ চায়, এই পুলিশকে কিভাবে আপনারা সাজানোর চিন্তা করছেন? বা আপনাদের নিশ্চয়ই একটা মাস্টার দেখেন, ইউ নিড এ লিডার, অ্যাকচুয়াল লিডার দরকার। লিডারশিপ থাকলে পরে আপনি দেখেন 75-এর পরেও কিন্তু মানে একটা রাষ্ট্রটা ভঙ্গুর হয়ে গেছিল, তলাবিহীন ঝুড়িতে পরিণত হয়েছিল। সেটা কিন্তু মেরামত করেছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। সেটারও একটা পলিসি ছিল, মধ্যপন্থার রাজনীতি করে সকলকে একত্রিত করে ঐক্যবদ্ধ করে তিনি পলিসিগুলি গ্রহণ করেছিলেন। প্রত্যেক জায়গায় প্রত্যেক দেশে দেশে গিয়ে তিনি কিন্তু এই শ্রমবাজার থেকে আরম্ভ করে আমাদের দেশে শিল্পায়ন করা, এগুলির একটা পলিসি নিয়েছিলেন। তিনি কিন্তু দেশটাকে একটা ট্র্যাকে তুলেছিলেন। সেইভাবে এই যে এখন ট্রেকে তোলা দেশটাকে নষ্ট করলো, বিনষ্ট করলো শেখ হাসিনা, সে আগে প্রথম দিকে স্বৈরাচার এরশাদ, তারপরে শেখ হাসিনা স্পেশালি 1/11-এর পর থেকে আরম্ভ করে এই যে আপনার এই 15 বছর 3টি ইলেকশন, এই 15 বছরে যেভাবে নষ্ট করেছে সেগুলিকে রিপেয়ার করার জন্য তিনিও একটি পলিসি গ্রহণ করেছেন যে আমাদের আসলে তো এই দেশে আমাদের এত জনশক্তি, জনবহুল দেশ, এই জনশক্তিকে কাজে লাগলেই কিন্তু আপনি অনেক দূর এগোতে পারেন। আপনার যদি এখন যেমন ধরেন মানুষ চুরি করে কেন, মানুষ মাদকাসক্ত হয় কেন, মানুষ
মানুষকে খুন করে কেন, মানুষ বিকৃত মস্তিষ্কের হয় কেন, এগুলি সব কিন্তু খিদের জ্বালায়, পেটের জ্বালায় বা অভাবের তাড়নায়। এগুলি যাতে না হয়, এটা প্রাইমারি স্টেজে কিভাবে এটাকে সেটেল করা যায় সেগুলোর চিন্তা ভাবনা উনি করেছেন। প্রাইমারি স্কুল থেকে আরম্ভ করে শিক্ষার মান কিভাবে, এটা আমরা যখন শিশু শিক্ষা থেকে পড়েছি, ওই মানটা কিন্তু আর নাই। উনি এভাবে চিন্তা করেছেন যে ভঙ্গুর দেশটি হ্যাঁ কঠিন হবে, উনি দায়িত্বভার গ্রহণ করলে তার মন্ত্রী পরিষদ যদি সেভাবে গঠন করতে পারেন, যাদেরকে দিয়ে তিনি কাজ করাতে পারবেন, এই ধরনের করতে পারলে তিনি আস্তে আস্তে তার পরিকল্পনা মাফিক অনেকগুলি লোক কিন্তু কাজ করছে ওনার সঙ্গে, এবং অল এক্সপার্টিস যেভাবে ধরেন দেশটাকে পুনর্গঠন করতে গেলে যা যা করা দরকার সেই পরিকল্পনাগুলি করছেন তিনি, এবং সবগুলি, এবং অক্সফোর্ড গ্র্যাজুয়েট আছে, আপনার হার্ভার্ডের লোক আছে, তারপরে আমাদের অনেক জ্ঞানী ব্যক্তিরা আছে, এবং আমাদের রাজনৈতিক অনেক ব্যক্তিত্ব আছে। তাদের সঙ্গে আলোচনা করে রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি এগুলো নিয়ে তিনি বিশদ একটা পরিকল্পনা গ্রহণ করেছেন, যার মাধ্যমে আস্তে আস্তে হয়তো আসার পরে 3 মাস পরে পরিবর্তন দেখবেন না, এটা 6 মাস পরে একটু পরিবর্তন দেখবেন, 1 বছর পরে আরেকটু পরিবর্তন দেখবেন, 3-4 বছর পরে দেখবেন যে ফুল পরিবর্তন হয়ে বাংলাদেশ স্বাবলম্বী দেশে পরিণত হয়েছে। গণতন্ত্রের জবাবদিহিতা একটা বড় বিষয় থাকে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই মুহূর্তে বলা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বৃহৎ এবং জনপ্রিয় একটি দল, নিঃসন্দেহে, এবং এই দলের মানে লক্ষ লক্ষ নেতাকর্মী। তো সরকারের ক্ষমতায় আসার আগে আমরা দেখেছি যে অনেক জায়গাতেই দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের নির্দেশনা সত্ত্বেও বিক্ষিপ্তভাবে বা বিচ্ছিন্নভাবে বিভিন্ন জায়গায় 5 আগস্টের পট পরিবর্তনের পরে অনেকে অসংখ্য নীরব চাঁদাবাজি হয়েছে, সেখানে কোনো না কোনোভাবে বিএনপির নাম জড়িয়ে গেছে, বিএনপি থেকে অসংখ্য নেতাকর্মীকে আপনারা বহিষ্কার করেছেন, শাস্তি দিয়েছেন। ক্ষমতায় আসার পর এইটা যে একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে কিনা আপনাদের সামনে? জনাব তারেক রহমানের নেতৃত্ব এখন কিন্তু ইট ইজ এস্টাবলিশড একটা নেতৃত্ব। এত বড় একটা গণঅভ্যুত্থানের পর 17 বছর যারা নিগৃহীত ছিল, নির্যাতিত ছিল, যাদের জমি দখল করা হয়েছিল, যাদের বাড়ি দখল করা হয়েছিল, যাদের আত্মীয় স্বজনকে গুম করা হয়েছিল, যাদেরকে খুন করা হয়েছিল, ট্রেস পাওয়া যায়নি, যাদেরকে জেলে পুরে রাখা হয়েছিল, তাদের স্বভাবতই একটা মানে ক্রোধ কিন্তু কাজ করে। এই ক্রোধের ভিত্তিতে একদম প্রান্তিক পর্যায় থেকে আরম্ভ করে সব জায়গাতে এগুলো হয়েছে। কারো জমি দখল করা হয়েছে, কারো দোকান দখল করা হয়েছে, কারো টাকা ছিনতাই করা হয়েছে, কাউকে মেরে ফেলা হয়েছে, এরকম ঘটনা পতিত সরকার করেছে। এই কারণে কিছু কিছু ক্ষেত্রে সেগুলি পুনরুদ্ধারের জন্য চেষ্টা করা হয়েছে। মানে তুমি আমার এখন কেন, এখন তো নাই, তুমি আমার টাকা নিয়েছো, তুমি আমার জমি নিয়েছো, আমি ফেরত নিব, এগুলি যেমন হয়েছে। আবার অন্য একটি জায়গায় কিছু কিছু ক্ষেত্রে হয়েছে, যেমন ধরেন হাট বাজার, তারপরে আপনার ঘাট, এগুলি আওয়ামী লীগের ছত্রছায়ায় ছিল, যেগুলি তারা পালিয়ে গেছে, এগুলি আর করা যাচ্ছে না, কেউ করতে পারতেছে না, স্থবির হয়ে গেছে, সেগুলি তখন তো বিএনপি একটা বৃহৎ দল, সেক্ষেত্রে তারা এগুলিকে দখল করছে। সেই ক্ষেত্রেও আমাদের নির্দেশনা ছিল যে এগুলো করা যাবে না, দখল করা যাবে না, বা চাঁদাবাজি করা যাবে না। হ্যাঁ, আপনার রাষ্ট্রের কারণে যেখানে রেভিনিউ আয়ের ব্যাপার, রেভিনিউ আয় করতে গেলে আপনার হাট বাজার ডাক করতে হয়, ঘাট ডাক দিতে হয়, তারপরে আপনার জানা আছে এগুলি যে অনেকগুলি জিনিস লিজ দিতে হয়, সেগুলো যারা লিজ আউট যেগুলো করা হয়েছিল সেগুলো পালিয়ে তো চলে গেছে সবাই। তো এগুলিকে আবার পুনরায় প্রতিস্থাপন করার জন্য তো আমাদের দলের নেতাকর্মীরা এগুলিকে ডেকে নিয়েছে। তো সেগুলির দুর্নাম হয়েছে যে এখন তো আওয়ামী লীগ নাই, সব দখল করেছে বিএনপি। আসলেও তাই, বিএনপি কিন্তু সবগুলি নিয়েছে, কিন্তু সেগুলি সব চাঁদাবাজি নয়, সেগুলি সব দখলবাজি নয়, সেগুলি আয়দার উদ্ধার অথবা আপনার ডেকে সরকারের রেভিনিউকে বাড়ানোর জন্য, সে রেভিনিউ দেওয়ার জন্য হাট বাজার থেকে যেগুলি পাওয়া যায় এবং অন্যান্য লিজিং যেগুলি ছিল সেগুলির থেকে যে টাকাটা গভর্নমেন্ট পাবে, সেগুলির দখলটা বিএনপি বেশি নিয়েছে। কারণ বিএনপির লোক সংখ্যা তো অনেক বেশি, বিএনপির নেতাকর্মী অনেক বেশি, বিএনপির তৃণমূল পর্যায় থেকে আরম্ভ করে আপনি যদি সহযোগী সংগঠন থেকে যদি ধরেন, যদি হিসাব করেন ওয়ার্ড কমিটি থেকে, তাহলে প্রায় 2 কোটি 2.5 কোটি আমাদের নেতাকর্মী রয়েছে। সেটাই বলছি যে ক্ষমতায় আসার পর কি এটা আরো বাড়বে কিনা, বা
এটা নিয়ন্ত্রণে রাখতে পারবেন কিনা? সেটাই, সেই কথাই বলতে যাচ্ছি আমি। তো এগুলি তো আমাদের ট্যাগ দেওয়া হয়েছে, কিন্তু আসল চাঁদাবাজিটি করেছে অন্য লোকেরা। সেটাও আপনারা দেখেছেন, যারা নতুন রাজনীতি করতে গিয়ে নানান কাহিনী আপনারা শুনেছেন, এগুলো বিস্তর বর্ণনা করতে চাই না আমি, কারণ কারো বিরুদ্ধে নির্বাচনের সময় আমি বলতে চাই না। যা আপনারা সবই জানেন যে আসল চাঁদাবাজি, আসল দুর্নীতি, যেটা আমরা দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়তে চাই, এটাও একটা ম্যানিফেস্টো আছে আমাদের 31 দফার মধ্যে বিস্তরভাবে আলোচনা করা আছে। এবং সেগুলি নিয়ে আমরা যেভাবে চিন্তা করছি এবং যেভাবে কঠোরভাবে আপনার পান থেকে চুন খসলেই যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে আমাদেরকে বহিষ্কার করা হয়েছে, তারপরে সাসপেন্ড করা হয়েছে, এগুলি প্রায় 7,000-এর মতো। দলের শৃঙ্খলা রক্ষার্থে তার যে নেতৃত্ব দিতে গেলে তো ধরেন একটা বলিষ্ঠ একটা নীতিও থাকতে হয় আর কি। তো তারেক রহমান সাহেবের যে অবস্থান, সেখানে কোনো দলের নেতা কর্মী আবার ক্ষমতায় আসলে এটা করতে পারবে, এটা আমি বিশ্বাস করি না। এখন আমাদের করার কিছু ছিল না, আমরা বহিষ্কার করেছি। তখন তো আমাদের হাতে যদি ক্ষমতায় আসি, তাহলে তো প্রধানমন্ত্রী যদি জনাব তারেক রহমান থাকেন, তখন তো আমাদের হাতে আইন শৃঙ্খলা বাহিনী থাকবে, আমাদের ম্যাজিস্ট্রেসি পাওয়ার থাকবে, আমাদের ব্যুরোক্রেসি থাকবে, আমাদের শাস্তি দেওয়ার মতো আইন কানুন থাকবে। এগুলির ভয়ে আমার মনে হয় এগুলি হ্রাস পাবে এবং আস্তে আস্তে এগুলির থেকে সবাই সরে আসবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় আসলে পুলিশকে আর রাজনৈতিক কাজে ব্যবহার করবে না, পুলিশ প্রশাসন সম্পূর্ণ মানে সরকার শুধু আজ্ঞাবহ না, আইনের প্রবিধান যা বলে সেই পুলিশ প্রবিধান অনুযায়ী চলতে পারবে। এইটাকে আমাদেরকে আশ্বস্ত করবেন? আমরা আইনের শাসনে বিশ্বাসী এবং আইনের শাসন যেটা একেবারেই ভেঙে দিয়েছিল বিগত সরকার, সেগুলি পুনর্গঠন করা হবে এবং আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য নিদর্শন তো রয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান চেষ্টা করেছেন, তারই তো মানে পুত্র এবং তার রক্ত প্রবাহমান তার শরীরে, এবং তিনি যে কথা দিয়েছেন তার নেতৃত্বে, বলিষ্ঠ নেতৃত্বে আমার মনে হয় আইন শৃঙ্খলা এবং যে পুলিশ বাহিনীর মধ্যে যে অস্বচ্ছতা যেটা আছে সেটা আস্তে আস্তে হ্রাস পাবে। তবে ইট উইল টেক টাইম, কারণ প্রত্যেকটি জিনিসকে একবারে কিন্তু আপনি রাতারাতি সমাধান করতে পারবেন না। স্লোলি এটাকে ঠিক করতে হবে। যেমন আমাদের এখনকার একটা ওই আগের কথা ধরেই বলতে হয় যে আপনার দেশ কীভাবে ঠিক করবেন। প্রথম কথাই হলো আমরা দুর্নীতিকে প্রশ্রয় দিব না, দুর্নীতিকে আস্তে আস্তে লাগাম টেনে আমরা ঠিক করব। একদিনে ঠিক করতে পারবো না। দুর্নীতি সবার মধ্যে এমনভাবে বিস্তৃত হয়েছে যে সেটাকে একদিনে ঠিক করা সম্ভব নয়। এটা আস্তে আস্তে লাগাম টেনে টেনে ঠিক করতে হবে এবং সেই ব্যাপারে আমাদের নেতা জনাব তারেক রহমান অত্যন্ত সজাগ এবং যে কোনো দলের মতের হোক না কেন তার আইনের আওতায় আসতে হবে। আইনের শাসন প্রতিষ্ঠার জন্য তিনি বদ্ধপরিকর। আপনি কি আমাদেরকে আশ্বস্ত করবেন বিএনপি ক্ষমতায় আসলে গণমাধ্যম বা আমরা ক্ষমতাবানকে প্রশ্ন করতে পারবো, ক্ষমতাবানকে জিজ্ঞেস করতে পারবো, জবাবদিহি করতে পারবো, এ কারণে গণমাধ্যম কখনো আক্রান্ত হবে না? জবাবদিহিমূলক সরকার তখনই হয় যখন বাক স্বাধীনতা থাকে এবং সংবাদপত্রের স্বাধীনতা বিরাজ করে, তখনই কিন্তু একটা সরকার আপনার সঠিকভাবে চলার পন্থা খোঁজে। কিছু কিছু রিলস এবং কিছু কিছু অনলাইন পত্রিকা বা অনলাইন যে মিডিয়া, এইগুলিতে বিভ্রান্তিকর অনেক কিছু ছড়ানো হয়। সেগুলি যদি বন্ধ করা যায় এবং যদি বন্ধ করার জন্য কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়, সেটা যদি অন্যভাবে নেওয়া হয় যে না মিডিয়ার উপর হস্তক্ষেপ করা হলো, তাহলে কিন্তু ভুল হবে। সত্যকে সত্য, মিথ্যাকে মিথ্যা বলতে হবে এবং সংবাদপত্রের স্বাধীনতা দেওয়ার জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানই কিন্তু শুরু করেছিলেন সেটা। আমাদের বাকশাল হওয়ার সময় মনে আছে যে একটি পত্রিকা মাত্র ছিল এবং সেটাকে বহুদলীয় গণতন্ত্রে পরিণত করে বাক স্বাধীনতা দিয়ে, সংবাদপত্রের স্বাধীনতা দিয়ে কিন্তু করা হলো। আমাদের মতবিনিময় হলো, সেখান থেকে কিন্তু প্রস্তাব এসেছে যে যদি সরকার গঠন বিএনপি করে, তাহলে কি প্রতি 6 মাস বা 3 মাস অন্তর অন্তর আমাদের সঙ্গে এভাবে
কথা বলা হবে কিনা। এই অর্থটা কি? অর্থটা হলো যে আমাদের সঙ্গে মত বিনিময় করে কোনটা ভুল কোনটা সঠিক সেগুলি বিশ্লেষণ করে আমাদের সঙ্গে মত বিনিময় সরকার করবে কিনা। এর অর্থটা এই যে আমরা ক্ষমতায় গেলে সরকারের বিরুদ্ধে কোনো ধরনের ভুল তথ্য দিয়ে কোনো কিছু করা হয় সেগুলি যাতে ওই বৈঠকে আমরা নিরসন করতে পারি। আর এমনি সংগঠনদের স্বাধীনতা তো থাকবেই, যদি আমরা নিশ্চিন্তে বলতে পারি যে সরকারের কোনো ভুল ত্রুটি থাকলে সরকারি সংবাদপত্রে সেটাকে দর্পণ হিসেবে তুলে ধরবে। এবং ওই যে বললেন যে ফোর্থ স্টেজ হিসেবে ধরা হয় আপনাদের সংবাদপত্র মাধ্যমকে, গণমাধ্যমের যে স্বাধীনতা খুব ভালোভাবে প্রকাশ করবে এটা একটাই প্রমাণ যে আপনারা জানেন যে একটা কার্টুন প্রকাশিত হয়েছিল 5ই আগস্টের পরে তারেক রহমানের কে ব্যঙ্গ করে, এবং সেটা কিন্তু তিনি স্বাগত জানিয়েছেন এবং তিনি এই সমালোচনাগুলি শুনতে চান যাতে করে রেকটিফিকেশনটা তাড়াতাড়ি করা যায়। একটা সরকার যদি সংবাদ মাধ্যমের মাধ্যমে তার কাজের ক্ষেত্রে ভুল ত্রুটির সমালোচনা সহ্য না করতে পারে বা সমালোচনা যদি না শুনতে পারে তাহলে তো সেই সরকার ভালো চলতে পারবে না। আমরা বিশ্বাস করি সংবাদপত্র এবং গণমাধ্যম নিঃসন্দেহে তাদের কার্যক্রম পরিচালনা করতে পারবে স্বাধীনভাবে, এবং এটা 100% আমি বিশ্বাস করি জনাব তারেক রহমানের এখনকার যে তার নীতি এবং তার যে মনোভাব সেটা দেখে আমি বলতে পারি। এবং দেশের প্রধান মানে সরকারের প্রধান যদি এরকম হয় তাহলে অন্য কেউ তো আর এটাকে বাধা দেওয়ার থাকবে না কেউ। আমার বিশ্বাস যে গণমাধ্যম স্বাধীনভাবে তাদের মত প্রকাশ করতে পারবে এবং আগামী দিনে আপনারা প্রেশারবিহীন গণমাধ্যম পেতে যাচ্ছেন। তরুণ ছাত্রদের নিয়ে যে দলটি গঠন হলো এনসিপি, জাতীয় নাগরিক পার্টি, তারা বিএনপির সাথে একটা অ্যালায়েন্স করবে, তারা বিএনপির সাথেই জোট করে নির্বাচন করবে। এবং যে উপদেষ্টারা ছাত্র উপদেষ্টার ক্ষমতায় ছিলেন তারা যেদিন ছাড়েন তখন একটা জোর আলোচনা ছিল যে ঢাকা 10 থেকে বিশেষ করে ধানমন্ডি থেকে আসিফ মাহমুদ সজীব হয়তো বিএনপির নমিনেশন পাচ্ছেন, লক্ষ্মীপুর 1 থেকে মাহফুজ আলম নমিনেশন পাচ্ছেন। কিন্তু দিন যত যাচ্ছে এটা ফিকে হয়ে যাচ্ছে এবং এখন একটু পরস্পরবিরোধী ফিল্ডে আলোচনা, পক্ষ প্রতিপক্ষ এবং খুব আক্রমণাত্মক ঝাঁঝালো কথাবার্তা। আপনাদের মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষ আবার অনেক দিন পরে 54 বছর পরেও এই জিনিসগুলো চলে এসেছে। তো আসলে এগুলোর শেষ কোথায়? মানে এইটা তাহলে এই কাদা ছড়াছড়ি বা যে এনসিপি এখন আপনাদেরকে বলছে আপনার পরিবারতান্ত্রিক আরেকটি দল হয়ে আবার আসতে চাচ্ছেন, এ কারণেই তাদের সাথে আপনারা বোঝাপড়ায় যেতে চাচ্ছেন না, আসলে কি বিষয়টা একটু বলবেন? আমাদের সঙ্গে যুগবদ্ধ আন্দোলনে ছিল 29টি দল, তো তাদেরকে সাথে নিয়ে আন্দোলন করেছি। কিন্তু দেখেন পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে আপনার আসন ভিত্তিক কিন্তু চিন্তা করতে হয়, সে আসনে জয়লাভ করতে হয় এবং জয়লাভ না করলে কিন্তু আসন বেশি পাবেন না, আপনি সরকার গঠন করতে পারবেন না। সেই কারণে যেহেতু এবার আরপিওতে আপনার নির্বাচন কমিশন থেকে জোটবদ্ধ থাকলেও যার যার দলের মার্কা দিয়ে ইলেকশন করতে হবে, সেক্ষেত্রে আমাদেরকে চিন্তা করতে হচ্ছে যে ওই মার্কায় মানুষ ভোট দিবে কিনা। মানুষটি হয়তো ভালো কিন্তু মার্কা সম্বন্ধে আমাদের দেশের মানুষ তো আপনি বুঝেন এখনো ওই রকম ভাবে শিক্ষিত হয় নাই যে সবকিছু বিবেচনা করে ভোট দিবে। তারা মার্কাকে অনেক প্রাধান্য দেয়। যেমন ধানের শীষ একটা মার্কা, এই মার্কাটা যদি তারা পেত তাহলে জোটবদ্ধ নির্বাচনটা করতে সকলকে আপনার আসন ভিত্তিক মার্কাগুলি দিয়ে তার বন্টন করা মানে নিশ্চিন্ত থাকা যেত। কিন্তু এখন যদি ধরেন মান্না ভাই খুব ভালো মানুষ, সাইফুল ভাই ভালো মানুষ, সাকি খুব ভালো মানুষ, এদেরকে আপনার তারা তো দেশের জন্য কন্ট্রিবিউট করতে পারবে, তাদেরকে তো পাশ করে আনতে হবে। জনগণ যদি ভোট যদি না দেয় আপনি তো পাশ করলেন না, আপনি পাশ না করলে আপনাকে দিয়ে আমি সরকারে কোনো ভালো কাজ করাতে পারবো না, আসনটাও হারাতে হবে, ঝুঁকির মধ্যে থাকতে হয়। সেই কারণে এখন একটা বিশ্লেষণ করে এটা আমার ঠিক এই অবস্থান থেকে আমি হয়তো বলতে পারবো না স্ট্যান্ডিং কমিটি
রেগুলার আলাপ করছে এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিজেই স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান হিসেবে তিনি সবসময় সভাপতি করে থাকেন এবং তারা সিদ্ধান্ত গ্রহণ করছেন কিভাবে এই তাদেরকে নিয়ে এটা করা হবে। এনসিপির কথা যেটা বললেন, এনসিপি নিয়ে অনেক আশা ভরসা আমরাও করেছিলাম এবং তাদের যখন দল যেদিন গঠন হলো তারা আমাদেরকে দাওয়াত দিতেও এসেছিল। আমাদের তখন বর্ধিত সভা চলছিল, সেই সময় দাওয়াত দিতে এসেছিল। আমরা দাওয়াতটা গ্রহণ করে আমাদের তরফ থেকে 2 জন প্রতিনিধিও গিয়েছিল, আমাদের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, আমাদের যুগ্ম মহাসচিব এনি, তারা গিয়েছিলেন এবং সেখানে কিন্তু আমরা মনে করেছিলাম যে এই দলটি গঠন হলো তারা বাস্তবভিত্তিক এবং রাষ্ট্র কাঠামো যে আমরা 31 দফায় যেমন বলেছি সেইভাবে তারা চিন্তা ভাবনা করে আস্তে আস্তে তারা একটা পরিপক্ক রাজনৈতিক দল হিসেবে গঠিত হবে। কিন্তু তাদের মধ্যে কিছু যে বয়সের ব্যাপার থাকে, এই বয়সের কারণে হয়তো অনেকে অনেক ভাবে বিচ্ছিন্ন কথাবার্তা বলে তাদের নিজের বিএনপি 50টা আসনও পাবে না, মানে কথাবার্তার এরকম ধরন, যে ধরনগুলি মানুষ জনগণ পছন্দ করেনি। আমরা তো সহ্য করতে পারি, আমরা রাজনীতি করি, আমাদের ব্যাপারে অনেক কিছুই বলতে পারে, কিন্তু সাধারণ জনগণ এই জিনিসগুলি ভালোভাবে নেয়নি। যার জন্য এনসিপিরও কিন্তু আর প্রথম দিকে আমরা যেটা চিন্তা করেছিলাম ইমার্জিং একটা দল হচ্ছে এবং একটা দল লাগবেও, ভালো একটা দল দরকার। একটা পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে অপোজিশন যদি স্ট্রং না থাকে তাহলে কিন্তু সরকার ইচ্ছা করলে ওই আস্তে আস্তে ফেসিবাদের দিকে চলে যায় আর কি। তো সেই কারণে একটা দলও কিন্তু দরকার। সেই দলটি গঠন হোক এটা আমরা মনে প্রাণে চেয়েছিলাম, কিন্তু তারা নিজেরা অঙ্কুরেই বিনষ্ট করলে বলে আমার মনে হয়। আর আপনি যে 2টা আসনের কথা বললেন, এরকম আসন চূড়ান্ত কিন্তু কোনো সময় বিএনপি করেছে বলে আমার জানা নেই যে এনসিপিকে এতটা আসন দেওয়া হবে বা 10-এ আসিফকে দেওয়া হবে, নোয়াখালীতে বলা হচ্ছে লক্ষ্মীপুরকে মাহফুজ আলমকে দেয়া হবে এবং ধানমন্ডি 10-এ এরকম একটা মুখরোচক আলোচনা। এগুলো কথাবার্তা আর কি, এগুলো বিচ্ছিন্ন কথাবার্তা এবং গুজবই বেশি আর কি। এই বিশেষ করে 5ই আগস্টের পর থেকে যে গুজবগুলি আরম্ভ হয়েছে, আপনি কোনটা সত্য কোনটা মিথ্যা আপনি নিজে বিশ্লেষণ করতে পারবেন না। আপনি আমাকে এইটুকু বলতে পারেন, প্রার্থী কি এই আরো পরিবর্তন হতে পারে আপনাদের? 2-1টা পরিবর্তন হলেও হতে পারে আর কি। এটা আমি বলতে পারবো না, এটা স্ট্যান্ডিং কমিটি যারা এর দায়িত্বে রয়েছে তারা বলবেন। আমি এবার একটু জামালপুর 1 আসনের বিষয়ে আসি, একদম শেষের দিকে এসেছি। 2টা থানা মিলে একটি আসন, 2টো উপজেলা, বকশীগঞ্জ এবং দেওয়ানগঞ্জ। এতদিন মানুষ বলতো যে বেশিরভাগ সময় বকশীগঞ্জের পেয়েছে, ফলে দেওয়ানগঞ্জ অবহেলিত। আবার দেওয়ানগঞ্জে যখন এসেছে, একটা সুযোগ এসেছে, আপনার বাবার বাড়ি দেওয়ানগঞ্জ, নানার বাড়ি বকশীগঞ্জ, ফলে 2 এলাকাতেই আপনার একটা মানে সম্পর্ক, নিবিড় সম্পর্ক গড়ে তুলেছেন। আপনাকে যদি জিজ্ঞেস করি, এই নদী ভাঙন যে সবচেয়ে বড় সমস্যা, অনেক এই এলাকা হারিয়ে গেছে, এখন সেখানে একটা বিখ্যাত চিনিকল রয়েছে, সেটিও ঝুঁকির মধ্যে। আপনি আসলে এই যমুনা ভাঙন বা ব্রহ্মপুত্রের যে যখন বর্ষাকাল হয় তখন যে অবস্থা হয়, আপনি কি করবেন? এই জামালপুর 1 আসনের উদ্দেশ্যে আপনি কি বলবেন? তাই সেই আসনের ভোটারদের উদ্দেশ্যে আপনার কি বক্তব্য, আপনার কি প্রতিশ্রুতি? এটা তো সরাসরি আমার ভোটের ব্যাপারে কথা। আমি 2001 থেকে 2006 পর্যন্ত নির্বাচিত সংসদ সদস্য ছিলাম। সেখানেও তখন আওয়ামী লীগ ইলেকশন করেছিল আমার বিপক্ষে এবং জাতীয় পার্টি ইলেকশন করেছিল আমার বিপক্ষে। জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ মিলে যা ভোট পেয়েছিল তার চেয়েও আমি বেশি পেয়েছিলাম। 2টা যোগ করলেও যোগফল যা হয় তার চেয়েও আমি বেশি পেয়েছিলাম। এটার একটা মাত্র কারণ ছিল এলাকা ভিত্তিক কিছু ব্যাপার থাকে, যেমন দেওয়ানগঞ্জ থেকে কোনো সময় আগে এমপি হয়নি, একবার হয়েছিল বোধহয়, একটা মানে স্বাধীনতার পরে স্বতন্ত্র একজন হয়েছিলেন। আর আমার বাড়ি দেওয়ানগঞ্জ, নানার বাড়ি বকশীগঞ্জ, সেই হিসাবে বকশীগঞ্জের মানে আমার বেশি ওইখানে আত্মীয় স্বজনের প্রভাবটা অনেক বেশি এবং বকশীগঞ্জের লোকজনের সঙ্গে আমার সখ্যতা অনেক বেশি। দেওয়ানগঞ্জে তো আমি থাকি, এমনি দেওয়ানগঞ্জে ধরেন ভোটের সংখ্যাও বেশি, 60,000, আবার বকশীগঞ্জে বোধহয় 50 থেকে 60,000 কম হবে। তো 2টা এরিয়া মিলে প্রায় এবার আমার ভোট 4,30,000 এরকম। তো সেক্ষেত্রে আমি মনে করি এবার তো মানুষ অনেকদিন ভোট দেয় না, আগে তো ভোট হয়নি, এমনি সিল মারা হয়েছে, রাতের ভোট দিনের ভোট রাতে হয়েছে,
বা বিনা ভোটে নির্বাচিত হয়েছে। তো ভোট দেওয়ার জন্য অনেক তরুণরা স্পেশালি প্রায় 35% তরুণ যুবক রয়েছে যারা ভোট দেওয়ার জন্য খুব অস্থির। তা আমি যে এই কিছুদিন গেলাম আর কি ভোটের প্রার্থী হিসেবে, হ্যাঁ, এই প্রার্থী হিসেবে যাওয়ার প্রেক্ষিতে আমি দেখলাম যে সবাই আপনার মানে খুবই উচ্ছ্বাসিত, ধানের শীষে ভোট দেবে, আমাকে আবার এমপি হিসেবে দেখতে পারবে। কারণ আমার ওই আমলটাতে একটি লোক বলতে পারবে না যে ওইখানে কোনো রকমের দুর্নীতি, অনিয়ম, চাঁদাবাজি এগুলি হয়েছে। এটা হলো এক। 2 নম্বর, মানুষ স্বস্তিতে ঘুমাইছে। তারপরে সেখানে একটা মজার গল্প আছে আর কি, আপনার সময় নাই। ওইখানে মানে চোররা যে চুরি করতো তাদেরকেও ডেকে নিয়ে একটা সম্মেলনের মতো করে আমরা ওই ডিসি, এসপি, ওসি এদেরকে নিয়ে বসে তাদেরকে আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম যে তোমরা চুরি করে পেটের দেয়, তোমাদের যদি কর্মসংস্থান করে দেওয়া যায় তাহলে তোমরা চুরি করবে না। তোমরা যদি এটা প্রতিজ্ঞা করো তোমাদেরকে আইন শৃঙ্খলা বাহিনীর এই যে ওসি আছে, এসপি সাহেব আছে, তারা তোমাদেরকে প্রতিশ্রুতি দিবে তোমাদের কোনোদিনও তোমাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেবে না, তোমরা যদি এখন থেকে ভালো হয়ে যাও। এরকম করে আমি পরিবেশটাকে ঠিক করার চেষ্টা করেছিলাম। এই যে তাদেরকে ভ্যান গাড়ি দিয়ে, তাদেরকে রিক্সা দিয়ে, তাদেরকে পুনর্বাসন করে এরকমভাবে কার্যক্রম করা হয়েছিল। এতে করে দেওয়ানগঞ্জে, বকশীগঞ্জে একটা মানুষের মধ্যে একটা স্বস্তি ফিরে এসেছিল। এবং কিছু কাজ ছিল, বড় বড় উন্নয়নের কিছু কাজ ছিল। যেমন ধরুন বকশীগঞ্জ এবং দেওয়ানগঞ্জ দুইটা থানা মিলে আমার যে কনস্টিটিউয়েন্সি, সেটাতে বকশীগঞ্জে যেতে হলে আমাকে যেতে হতো শেরপুর দিয়ে বা জামালপুরের রাস্তা দিয়ে, আবার দেওয়ানগঞ্জে আসতে হলে জামালপুর দিয়ে আসতে হতো। দেওয়ানগঞ্জ এবং বকশীগঞ্জের সঙ্গে আমরা একসঙ্গে আসতে পারতাম না, দুইটা নদী ছিল। তো সেখানে একটা বৃহৎ নদী যেটা ব্রহ্মপুত্র, সেখানে সবচেয়ে তখনকার আমলে সর্ববৃহৎ একটি ব্রিজ এলজিডির দ্বারা আমি এখানে করলাম, সেটা প্রাইম মিনিস্টার্স ফান্ড দিয়ে। দুই পাশে রাস্তা করতে হয়, অ্যাপ্রোচ রোড করতে গেলে এই জমিগুলো অ্যাকুয়ার করতে হবে। অ্যাকুয়ার করতে গেলে আপনার প্রায় 1 বছর 1.5 বছর সময় লেগে যায়। আমার এটাকে করতে হবে, প্রতিশ্রুতি ছিল যে আমি উত্তরাঞ্চলের সঙ্গে দেওয়ানগঞ্জের সংযোগটা করে দিব, যাতে করে বকশীগঞ্জ থানাও সংযুক্ত হয় এবং ওই এলাকার 5টা ইউনিয়ন, রাজীবপুর পর্যন্ত আরেকটা কনস্টিটিউয়েন্সি, সেটাও যুক্ত হয়। সেই জন্য এটাকে আমি করব, যেমনিই হোক আমি করব। আমি সেই বিএনপি সরকারের আমলে প্রাইম মিনিস্টার্স ফান্ড থেকে টাকা নিয়ে সেটাকে করলাম। এখন করতে গিয়ে দেখি এটা করা হলো, দুই পাশের অ্যাপ্রোচ রোড প্রায় 7-8 কিলোমিটার, এটাকে জমি অধিগ্রহণ করতে হয়। অধিগ্রহণ করতে গেলে সময় লাগবে, সেই জন্য জমিগুলো আমি কিনে দিয়েছিলাম। আমার নিজের অর্থায়নে জমি কিনে দিয়ে তাদেরকে, সরকারকে দিয়েছি। তখন তাৎক্ষণিকভাবে টেন্ডার করে তারা রাস্তাগুলো করেছে। এই যে তড়িৎ কর্মা হিসাবে তারা আমাকে জানে, সেই হিসেবে ওই জিনিসগুলো মনে রেখেছে তারা। যারা ভোট দিতে পারে নাই, তারা ছোট ছিল, তারা দেখেছে কাজগুলি, এরা এখন ভোটার হয়েছে। তো সব মিলিয়ে মিল্লাত ভাই অনেক ভালো কাজ করে এবং এই কারণে কিন্তু তারা ভোটটা দিতে চায় আর কি। আর দুটো প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন করি। প্রথমত, জাতীয় পার্টি কি এবার ইলেকশনে অংশ নিতে পারবে বলে মনে করেন? জাতীয় পার্টি একটা পার্টি, তাকে তো ব্যান করা হয়নি। তারা ইচ্ছা করলে নির্বাচন করতে পারে, নির্বাচন কমিশনের কোনো বাধ্যবাধকতা না থাকলে, এটা আমার মত। যে কারণে এনসিপি এবং জামাত যে কারণে তাদেরকে নিষিদ্ধ বা ইলেকশনে পার্টিসিপেট করতে না বলছে, সেটার কারণ তো আপনার জামাত যে দলগুলির সঙ্গে জোট করেছে, ইসলামী আন্দোলনও তো নির্বাচনে অংশগ্রহণ করেছিল এবং ফেসিবাদের সঙ্গে তাদের তো আতাত ছিল। তো তাদেরকে নিয়ে তারা জোট করলো কেন? এগুলি অনেকগুলি প্রশ্ন আর কি। তো আমি মনে করি আমার তরফ থেকে এবং আমাদের দল থেকে যেটা কথা, যে নির্বাচন হবে, সবাই পার্টিসিপেট করবে, জনগণ ডিসাইড করবে কাকে বাদ দিবে, কাকে রাখবে। জনগণ দেশের মালিক। জনগণ যদি চায় এই একটি দলকে একবারই বর্জন করবে, জাতীয় পার্টি নির্বাচন করলো, কোনো একটি আসন পেল না, তার মানে জনগণ থেকে তারা বিচ্ছিন্ন হয়ে গেল। জনগণের উপরে ছেড়ে দেওয়া উচিত আমি মনে করি। দেওয়ানগঞ্জ এলাকায় প্রচুর সংখ্যালঘু বসবাস করে। বিগত 15 বছরে অনেকেই চলে যেতে হয়েছে বা চলে গেছেন নিরাপত্তায়। আপনি কি একটু আশ্বস্ত করবেন যে আপনার দল ক্ষমতায় আসলে দেওয়ানগঞ্জ থেকে কাউকে, কোনো সংখ্যালঘু বা হিন্দু বর্ণের কাউকে ভয়ে বা আতঙ্কে চলে যেতে হবে, এমন কোনো পরিবেশ তৈরি হবে না কখনো? আমার নীতিটা হলো এরকম আর কি, যে আইনের শাসন প্রতিষ্ঠা করা এবং আইনের
ঊর্ধ্বে কেউ যাতে না থাকে, সে যেই হোক না কেন। এটা আমার মনে পড়ে, আমার ঈদের দিন ছিল, তবু একটা অকারেন্স হয়েছিল, অন্যায়ভাবে একজনকে মারা হয়েছিল, আমার এক আত্মীয়, আমার রক্তের সম্পর্কের আত্মীয়। তাকেও আমি সেই রাত্রেই পুলিশকে বলেছি যে যেহেতু এটা অন্যায় হয়েছে, তাকে অন্যায়ভাবে জখম করা হয়েছে, একদম মারধর করা হয়েছে অন্যায়ভাবে, তাকে তার একটা বিরুদ্ধে কেস হয়েছে, তাকে ধরা হবে না কেন, এবং সে যেই হোক না কেন তাকে আজকের মধ্যেই অ্যারেস্ট করে, ঈদের দিন তাকে অ্যারেস্ট করে জেলে পুরে দেওয়া হয়েছে। সর্বক্ষেত্রেই এটাকে আমি বজায় রাখতে চাই, এবং আমাকে আগামী নির্বাচনে যদি আমি নির্বাচিত হই, আমি যদি আবার এই এলাকার জনসেবা করতে পারি, আমি তো আল্লাহর কাছে হাজার শুকরগুজার করব। এবং আমি নিশ্চিতভাবে আপনাকে বলে দিতে পারি আজকে এই অন ইয়ারে আপনার কাছে, যে আমার এলাকায় সংখ্যালঘু যারা আছে তাদেরকে আপনি এখনও জিজ্ঞেস করলে বুঝতে পারবেন কোনো রকমের বিরূপ আচরণ আমি তো নই, আমার কোনো নেতাকর্মী করলেও তাদের বিরুদ্ধে আমি অ্যাকশন নিব, এবং তারা খুব অনায়াসে নিশ্চিন্তে আইনের শাসন ভোগ করতে পারবেন। আমরা খুবই আশ্বস্ত হলাম। জনাব রশিদুজ্জামান মিল্লাত, নাগরিক টিভিকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান। প্রথমত আমি নাগরিক টিভিকে ধন্যবাদ জানাই আমার এই ইন্টারভিউ নেওয়ার জন্য। আর দর্শক শ্রোতার উদ্দেশ্যে আমি বলতে চাই, আমরা এমন একটা বাংলাদেশ পেতে চাই যে বাংলাদেশে থাকবে সবার জন্য সমান অধিকার, সাম্যতা, এবং দুর্নীতির প্রশ্রয় দেওয়া হবে না, এবং যে সরকারই গঠন করুক না কেন সরকারকে সাহায্য করবে সকলে মিলে, এবং কৃষক, শ্রমিক, জনতা যারা উপভোগ করবে যে আমরা স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হিসেবে বসবাস করছি, এবং আমরা দেশের মালিক, সেই হিসাবে আমাদের যে প্রাপ্য, সেই প্রাপ্যতাটা আমরা আগামী সরকারের কাছে পাচ্ছি। এটাই হোক আজকের আমার এই জাতির শ্রোতাদের উদ্দেশ্যে কথা বলা। অনেক ধন্যবাদ, চমৎকার বলেছেন আপনি। আমরাও এরকম একটি বাংলাদেশ আশা করি। আপনারা যে আশা উদ্দীপনা শোনাচ্ছেন, আপনাদের দিকে আসলে রাজনীতিবিদদের কাছ থেকেই তাকিয়ে থাকে দেশ, আমরা জনগণ। আর দর্শক, এরই সাথে আমরা শেষ করছি আজকের বলার অনুষ্ঠান। দেখা হবে আগামী কোনো এক অনুষ্ঠানের নতুন অতিথির সাথে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন।